হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব টাইপস অফ এআই এজেন্ট। মানে এআই এজেন্ট কত ধরনের হতে পারে। এখানে সাধারণত 5 ধরনের এআই এজেন্ট হতে পারে, কিন্তু আরেক ধরনের এআই এজেন্ট আছে যেগুলো এই 5টা সমন্বয়ে গঠিত হতে পারে। ওইটাও আমরা খুব ভালোভাবে দেখব। এই 5টি এজেন্ট হলো সিম্পল এজেন্ট, মডেল বেসড এজেন্ট, গোল বেসড এজেন্ট, ইউটিলিটি বেসড এজেন্ট এবং লার্নিং এজেন্ট। এই 5 ধরনের এজেন্ট হতে পারে। এবং আরেকটি যেটা আছে বললাম সেটা হলো এই 5টা সমন্বয়ে যেটা হতে পারে, যেটাকে বলে মাল্টি এজেন্ট। ওইটা আমরা খুব ভালোভাবে ব্যাখ্যা করব এর পরে কোনো ক্লাসে। কিন্তু এই ক্লাসে আমরা ডিটেলসে এই 5টি এজেন্ট সম্পর্কে দেখব এবং তার সাথে রিয়েল লাইফ এক্সাম্পল যেমন সেলফ ড্রাইভিং কার, মেডিকেল এআই, নেটফ্লিক্স, উবার, স্পটিফাই, এই সবগুলো কোনটা কোন এজেন্টের আন্ডারে পড়ে এগুলো আমরা খুব ভালোভাবে দেখব। চলুন তার আগে আসলে আমরা দেখি এত টাইপের এজেন্ট আসলে কি জন্য, কেন আসলে এত ধরনের বা এত টাইপের এজেন্ট তৈরি করা হয়েছে। অবশ্যই কোনো একটা কারণ আছে, তাই না? আমরা আসলে কারণটা খোঁজার চেষ্টা করি। ধরুন আপনার একটা বিজনেস আছে এবং কাস্টমার এসএমএস দিল যে ভাই নাইকি এয়ার ম্যাক্স অ্যাভেলেবেল আছে কিনা, আজ অর্ডার দিলে কাল ঢাকার মধ্যে পাবে কিনা। এই এসএমএসটা যদি আপনার কাস্টমার দিয়ে থাকে, সেক্ষেত্রে একটা সিম্পল বট বা সিম্পল এজেন্ট কি করবে? সিম্পল এজেন্ট আপনার জন্য অনেক কিছু করতে পারবে না। ও শুধু কি করবে? ও বলবে যে ভাই আমাদের প্রোডাক্ট পেজ দেখুন, কারণ এখানে কিওয়ার্ড ম্যাচ অনলি, কিওয়ার্ডের উপরে ম্যাচ করে ও শুধু বলতে পারবে যে আপনি এই কাজটা করেন, অথবা ওই কাজটা সে করতে বলতে পারবে। কিন্তু একটা স্মার্ট এজেন্ট আপনার হয়ে ও খুব ভালো একটা অ্যান্সার দিতে পারবে। কি করতে পারবে? সে বলতে পারবে হ্যাঁ সাইজ 42 স্টক, কারণ এখানে কাস্টমার তার সাইজের কথা উল্লেখ করেছে। তার সাথে সাথে ঢাকার ডেলিভারি 18 থেকে 20 ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল, এই জিনিসটাও নিজ থেকেই বলতে পারবে। এবং তার সাথেও এক্সট্রা শুধু বলতে পারবে যে আজ রাত 10টার মধ্যে অর্ডার দিলে আগামী দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, এবং ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। এত কিছু কিন্তু কাস্টমার জিজ্ঞেস করে নাই, তারপরেও নিজ থেকে বলতে পারছে, কারণ এটা স্মার্ট এজেন্ট। তাই একটা সিম্পল এজেন্ট বা একটা স্মার্ট এজেন্টের মধ্যে অনেক বিস্তর পার্থক্য। এই জিনিসটা আমরা খুব ভালোভাবে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব, এবং কখন আসলে কোন এজেন্ট প্রয়োজন এটা আমরা খুব ডিটেলসে বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্টে চলুন আমরা দেখে আসি আমাদের এজেন্টের টাইপ সম্পর্কে এবং কখন কোন এজেন্ট ব্যবহার করা হয়। আমরা যদি এজেন্টের টাইপ দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে এজেন্টকে 5 ভাগে ভাগ করা হয়েছে, এবং আমি অলরেডি বলেছি এই সবগুলো এজেন্ট মিলে আমাদের আরেকটা এজেন্ট টাইপ হতে পারে, যেটা বলে মাল্টি এজেন্ট সিস্টেম, যেটা আমরা পরবর্তীতে দেখব। তার আগে চলুন দেখি ফার্স্টে আমাদের যেটা আছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, যেখানে আসলে কিছু কন্ডিশন সেট করা থাকে, ওই কন্ডিশনের উপর ভিত্তি করে সে শুধু রেজাল্ট দিয়ে থাকে। যদি একটা এক্সাম্পল দেখে থাকি সেটা হলো ট্রাফিক লাইট। দেন মডেল বেসড এজেন্ট, যেখানে কিছু রিমেম্বার কনটেক্সট এবং হিস্টোরি থাকে, তার উপর ভিত্তি করে সে রেজাল্ট দিয়ে থাকে। যদি একটা এক্সাম্পল দেখে থাকি সেক্ষেত্রে হতে পারে নেটফ্লিক্স বা ইউটিউব। দেন গোল বেসড এজেন্ট, এখানে একটা নির্দিষ্ট গোল সেট করা থাকে, তার উপর ভিত্তি করে সে রেজাল্ট দিয়ে থাকে, যেমন গুগল ম্যাপ, জিপিএস। এখানে আপনি একটা গোল সেট করে দেন বা অথবা ফাইনাল ডেস্টিনেশন সেট করে দেন, তার উপর ভিত্তি করে সে তার রোড অথবা রাউট অথবা তার ফলাফল দিয়ে থাকে। এরপরে রয়েছে ইউটিলিটি বেসড এজেন্ট, যেখানে অনেকগুলো অপশন থাকে, ওই অপশনের উপর ভিত্তি করে যেটা বেস্ট অপশন সে সেটাই সিলেক্ট করে। যদি আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে উবার সার্চ প্রাইজিং, আমরা আসলে বুঝবো উবার সার্চ প্রাইজিং কি পরবর্তীতেই। আর লাস্টে যেটি রয়েছে সেটা হলো লার্নিং এজেন্ট। এটা কি করে? এটা কন্টিনিউয়াসলি শেখে এবং আমাদেরকে বেস্ট আউটপুট দিয়ে থাকে। আমরা যদি একটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে সেলফ ড্রাইভিং কার, যেটা লার্নিং এজেন্টের সব থেকে বেস্ট এক্সাম্পল। তো চলুন তাহলে আমরা এই সব কয়টি খুব ভালোভাবে ইন্ডিভিজুয়ালি দেখার চেষ্টা করি। ফার্স্টে দেখবো আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট। সিম্পল রিফ্লেক্স এজেন্ট কি করে? একটা ইনপুট নেয় এবং ওইটা রুল চেক করে এবং একটা আউটপুট প্রডিউস করে থাকে, যেখানে শুধুমাত্র ইফ কন্ডিশন দেওয়া থাকে। মানে ইফ যদি এ থাকে, সেক্ষেত্রে এর উপর ডিপেন্ড করে সে একটা অ্যান্সার দিয়ে থাকবে। যেমন যদি বলা থাকে ইফ প্রাইস, সেক্ষেত্রে প্রাইস লেখাটার উপর ভিত্তি করে, মানে কিওয়ার্ডের উপরে ভিত্তি করে সে এখানে প্রাইস লিস্ট পাঠাবে। যদি বলা থাকে রিফান্ড, সেক্ষেত্রে রিফান্ড পলিসি পাঠাবে। জাস্ট শুধু এখানে ইফ কন্ডিশন, ইফ প্রাইস, ইফ রিফান্ড,
মানে ইফ কন্ডিশনের মাঝখানে যেটা থাকবে ওই কি ওয়ার্ডের সাথে যদি ম্যাচ হয় সেক্ষেত্রে যা শুধু ওই কাজটা করতে পারবে, আদার্স ওয়াইজ কোনো কাজেই করতে পারবে না। যদি বলা থাকে দামটা বলেন, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রাইস বলা নাই, সেক্ষেত্রেও অ্যান্সার করতে পারবে না। তো একইভাবে যদি বলা থাকে হ্যালো, সেক্ষেত্রেও কি করতে পারবে, সেক্ষেত্রেও গ্রিটিং পাঠাবে। কিন্তু যদি বলা থাকে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, সেক্ষেত্রে কিন্তু ও কোনো অ্যান্সার করতে পারবে না। তো এখানে ফিক্সড একটা কন্ডিশন দেওয়া থাকে, ওই কন্ডিশনের উপর ভিত্তি করে শুধুমাত্র অ্যান্সার প্রডিউস করে। যদি আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে ট্রাফিক লাইটস, যেখানে শুধু লাল দেখাবে, সবুজ দেখাবে এবং নীল দেখিয়ে থাকবে, কারণ এখানে একটাই কন্ডিশন সেট করা থাকে। একইভাবে স্মোক অ্যালার্ম এবং এটিএম কার্ডে, যেখানে আপনার একটা নির্দিষ্ট পিন সেট করা থাকে, পিনের সাথে যদি ম্যাচ হয় সেক্ষেত্রে একটা আউটপুট প্রডিউস করে, আদারওয়াইজ কোনো আউটপুট দিতে পারে না। যদি আমরা কিছু ইউজ কেসেস দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে এপিকিউ চ্যাটবট, বেসিক অটো রিপ্লাই, ইমেল কিবোর্ড ফিল্টার এবং স্মল বিজনেস বটে আমরা এই সিম্পল রিফ্লেক্স এজেন্ট ব্যবহার করতে পারি। এবং এর কিছু আসলে ড্রব্যাক অথবা লিমিটেশনও রয়েছে। সেগুলো হলো, এ কনটেক্সট বুঝতে পারে না এবং ওর কাছে কোনো পাস হিস্টোরি থাকে না, মানে আগে যদি কিছু করে থাকে এবং নেক্সটে যদি ওই সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রেও মনে রাখতে পারে না বা মেমোরি থাকে না। সোজা কথায় পাস্টেরও কিছুই মনে রাখতে পারে না। ওকে সিম্পল রিফ্লেক্স এজেন্টে যে কন্ডিশন সেট করা থাকে ওই কন্ডিশনের উপর ভিত্তি করে শুধুমাত্র অ্যান্সার প্রডিউস করে। এখানে ডাইনামিক সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে না, মানে আপনার আসলে যদি কোনো পরিবর্তন চেঞ্জ হয় সে আসলে ওই কাজটা করতে পারে না। এটা আসলে খারাপ দিকের সাথে সাথে কিছু ভালো দিকও রয়েছে। সেগুলো হলো, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, কারণ এটা যেহেতু অনেক সহজ বা সিম্পল, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন এজেন্ট শেখার ক্ষেত্রে। এখানে সিম্পল প্রবলেম কমপ্লেক্স এআই দরকার হয় না বা দরকার নেই। যেখানে আপনার প্রবলেমটা সিম্পল, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করলে আপনার জন্য খুবই বেস্ট হবে এবং এখানে কস্ট কম হবে, ডিপ্লয় সহজ, তার মানে আপনি এটা সহজেই করতে পারবেন। তাহলে আপনি সহজ সহজ যে কাজ আছে সেক্ষেত্রে আপনি সিম্পল রিফ্লেক্স এজেন্ট ব্যবহার করতে পারেন। নাম্বার 2 তে যে এজেন্টটি রয়েছে সেটা হলো মডেল বেসড এজেন্ট। এর সব থেকে একটা ভালো দিক হলো এটার মেমোরি রয়েছে, তার মানে পাস্ট সকল হিস্টোরি এ সেভ করে বা সংরক্ষণ করে রাখতে পারে। এখানেও একটা ইনপুট নিয়ে থাকে এবং মেমোরি চেক করে, দেন কনটেক্সট মার্জ করে, মানে আপনি যে নতুন এসএমএসটা দিয়েছেন তার সাথে পুরাতন যে মেমোরি রয়েছে তার সাথে ও মার্জ করে, দেন একটা ডিসিশন নেয় এবং একটা আউটপুট দিয়ে থাকে বা কাজ করে থাকে। যদি এটাই আসলে আমরা একটা বিজনেসের সাথে কম্পেয়ার করে দেখতে চাই, সেক্ষেত্রে ধরেন রাহেলা আগে 3টা শু কিনছে, যেহেতু আগে 3টা শু কিনছে সেক্ষেত্রে ওইখানে তার সাইজ অথবা দাম, তার নাম্বার, তার ঠিকানা সবকিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। তার উপর ভিত্তি করে ও কি করবে, এআই জানে সাইজ, কারণ আগে থেকে সাইজ যেহেতু বলা হয়েছে, এটা ওটা সংরক্ষণ করে রাখা হয়েছে মেমোরিতে, সেক্ষেত্রে কিন্তু ও সাইজ আগে থেকেই জানে, তাই নতুন করে আর সাইজ বলতে হবে না। এবং সাথে সাথে যদি নতুন শু আসে সেক্ষেত্রে অটো নোটিফাই করে, কাস্টমারকে অটো নোটিফাই করে দেবে যে আমাদের কাছে নতুন প্রোডাক্ট আসছে বা নতুন শু আসছে। এবং ধরুন আপনি আগে কমপ্লেন করেছেন, এখন যদি আপনি নতুন করে কথা বলতে চান সেক্ষেত্রে আপনার সাথেও পোলাইট টোনে কথা বলবে। খুব ইন্টারেস্টিং না? আপনার পুরাতন সকল হিস্টোরি মনে রেখেও আপনার সাথে ওইভাবেই কথা বলবে। এই মডেল বেসড এজেন্ট আসলে আমরা আমাদের রিয়েল লাইফে ব্যবহার করে থাকি। সেগুলো হলো নেটফ্লিক্স বা ইউটিউবে, যেখানে আপনি কি দেখ মনে রেখে নেক্সট শো সাজেস্ট করে। একইভাবে ইউটিউবে কিন্তু এই কাজটা করে থাকে, আপনার পছন্দ অনুযায়ী সে কি করে সবকিছু সাজেস্ট করে থাকে। আরো কিছু এক্সাম্পল, যেমন সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল এআই, যেখানে পেশেন্ট হিস্টোরি দেখে ডায়াগনোসিস রিপোর্ট দেয়, মানে আপনার আগে যত হিস্টোরি আছে, আপনার চেক আপ হিস্টোরি, আপনার শরীরের কন্ডিশন, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার ফাইনালি ডায়াগনোসিস রিপোর্ট দিবে। তাহলে আমরা আসলে এই মডেল বেসড এজেন্ট কোথায় ব্যবহার করতে পারি? আমরা এটা সিআরএম সিস্টেমে ব্যবহার করতে পারি। সিআরএম হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তার মানে কাস্টমারের সাথে আপনি রিলেশনশিপ তৈরি করতে আপনি এটা ব্যবহার করতে পারেন। তার সাথে সাথে পার্সোনালাইজড মার্কেটিং এ আপনি মডেল বেসড এজেন্ট ব্যবহার করতে পারেন। এমনকি সাপোর্ট, টিকিট হিস্টোরি এবং ই কমার্স রিকমেন্ডেশনেও আপনি মডেল বেসড এজেন্ট ব্যবহার করতে পারেন। এই মডেল বেসড এজেন্টেরও কিছু লিমিটেশন রয়েছে। সেগুলো হলো মেমোরি ম্যানেজমেন্ট কমপ্লেক্স, মানে আপনার অনেক মেমোরি হয়ে গেলে বা অনেক ডাটা সংরক্ষণ হয়ে গেলে এটা ম্যানেজমেন্ট করা আপনার জন্য কঠিন হয়ে পড়ে। স্টেল ডেটাতে ভুল ডিসিশন,
পুরাতন যত ডেটা আছে ওই ডেটা ওখানে যদি সংরক্ষণ করা থাকে এবং নতুন ডেটা আপনি আপডেট করার পরেও আপনাকে পুরাতন ডেটার তথ্য দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। যেমন আপনি আগে একটা প্রাইস সেট করে রাখছেন যেটার মাধ্যমে আপনি বিক্রি করছেন, কিন্তু আপনি নতুন প্রাইস দেওয়ার পরও আপনাকে যদি পুরাতন প্রাইসে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। একইভাবে প্রাইভেসি কনসার্ন, মানে আপনার কোন ডাটাটা সংরক্ষণ করবে, আপনার যদি পার্সোনাল ডাটা সংরক্ষণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা। তো আপনার কোন ডাটা সংরক্ষণ করবে কোন ডাটা সংরক্ষণ করবে না এটা কিন্তু মডেল বেস এজেন্টের বুঝতে হবে। একেবারে মডেল বেসড এজেন্টেরও কিছু ভালো দিক রয়েছে, সেগুলো হলো কাস্টমার হিস্টোরি, গোল্ড নাকি প্লাটিনাম নাকি নিউ, তার উপর বেস করে সে কি করতে পারবে, সে কাস্টমারের সাথে ওইভাবে ব্যবহার করতে পারবে। কারণ যে বিজনেস কাস্টমার চেনে সে বেশি সেল করতে পারে। এখানে আসলে অনেক ধরনের কাস্টমার আসে যে অনেক পরিমাণে বেশি বেশি কেনে, সেক্ষেত্রে তার সাথে যদি ভালো ব্যবহার করা হয় সে আরো বেশি কিনবে। এই যে কাস্টমারের সাথে বিহেভিয়ার বা কমিউনিকেশন বা সম্পর্ক, এটা যদি সে বুঝতে পারে সেক্ষেত্রে সেল বেশি হবে। এটা আসলে কিভাবে বুঝবে, তার পাস্ট হিস্টোরি দেখে। তাই এই জন্য বলা হয়েছে সিআরএম ম্যানেজমেন্টে আমরা সব থেকে মডেল বেসড এজেন্ট বেশি ব্যবহার করে থাকি। 3 নম্বরে যে এজেন্টটি রয়েছে সেটা হলো গোল বেসড এজেন্ট। এখানে একটা গোল সেট করে দেওয়া হয়, ওই গোলের উপরে ভিত্তি করে বা গোলকে অ্যাচিভ করার জন্য গোল বেসড এজেন্ট কাজ করে থাকে। যেমন গোল সেট, মাত্র যেটা বললাম একটা গোল সেট করে রাখা হয়, ওইখান থেকে অ্যানালাইজ অপশন করে, মানে এই গোলটা অ্যানালাইজ করে এবং তার সাথে সাথে চুজ বেস্ট পাথ এবং সব থেকে ভালো পাথটা খুঁজে বের করে এবং তার উপর ভিত্তি করে এক্সিকিউশন অ্যাকশন করে এবং তার উপর ভিত্তি করে আসলে কাজ করে থাকে। এখানে আপনি নিজেও কিন্তু মাঝে মাঝে গোল বেসড এজেন্ট হিসেবে কাজ করে থাকেন, একটু চিন্তা করে দেখবেন যে আসলে কখন আমি গোল বেসড এজেন্ট হিসেবে কাজ করে থাকি। এবং তার সাথে চলুন একটা দেখি বিজনেস এক্সাম্পল গোল বেসড এজেন্টের। এখানে এই মান্থে 500 ইউনিট সেল করব, মানে আপনি এক মাসে 500টি প্রোডাক্ট সেল করে থাকবেন। সেক্ষেত্রে আপনি একটা গোল সেট করলেন যে আমি 500টি প্রোডাক্ট বিক্রি করব এট এনি কস্ট। এক্ষেত্রে গোল বেসড এজেন্ট আপনার জন্য কি করতে পারে, গোল বেসড এজেন্ট আপনার জন্য হাই ইনটেন্ট লিড ডিটেক্ট করতে পারে, তার সাথে সাথে ডিসকাউন্ট অফার অথবা ফলো আপ ইমেল শিডিউল করতে পারে এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করলো যেন সেল বেশি হয়। এখানে শুধুমাত্র রিপ্লাই দেবে না বা দেয় না, তার মানে আপনি ওকে যে গোল সেট করে দেবেন ও ওই গোলটা পূর্ণ করবেই। যদি আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি সেক্ষেত্রে সেলফ ড্রাইভিং কার কানেকশন, মানে টেসলা অটোপাইলট গোল বেসড এজেন্ট। এখানে একটা গোল বা গন্তব্য পৌঁছায় যেখানে সেফলি এবং তার সাথে সাথে জিপিএস রাউট অ্যানালাইসিস করে এবং তার সাথে সাথে ট্রাফিক বা অবস্ট্রাকল দেখে বেস্ট পাথ চুজ করে এবং সাথে সাথে রিয়েল টাইম রিরাউট করে, মানে সাথে সাথে পরিস্থিতি বুঝে রাউট চেঞ্জ করে। যদি আরো কিছু আমরা রিয়েল লাইফ ইউজ কেসেস দেখার চেষ্টা করি সেক্ষেত্রে গুগল ম্যাপ জিপিএস নেভিগেশনে আপনি গোল বেসড এজেন্ট ব্যবহার করতে পারেন এবং সেলস ফানেল অটোমেশনও আপনি গোল বেসড এজেন্ট ব্যবহার করতে পারেন। একইভাবে লিড জেনারেশন মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজমেন্টও আপনি গোল বেসড এজেন্ট ব্যবহার করতে পারেন। গোল বেসড এজেন্টেও কিছু লিমিটেশন রয়েছে, সেগুলো হলো গোল কমপ্লিট হলে কনফিউজড হয়ে যায়, তার সাথে সাথে প্রায়োরিটি ডিফাইন গোল যদি বুঝতে না পারে সেক্ষেত্রে রং ডিসিশন নিয়ে থাকে এবং যদি আনএক্সপেক্টেড সিনারিও হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে ওর জন্য কঠিন হয়ে পড়ে, মানে যেটা আসলে সম্মুখীন করার কথা ছিল না ওইটা যদি সামনে পড়ে যায় সেক্ষেত্রেও খুব ভালোভাবে অ্যাকশন বা কাজ করতে পারে না। যেমন ওটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে, হুট করে যদি আমাদের সাথে কিছু একটা ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আমরা অ্যাকশন নিতে পারি না। এটা গোল বেসড এজেন্টের ক্ষেত্রে হয়। আর গোল বেসড এজেন্টের ক্ষেত্রে গোল ডিফাইন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি একবার গোল ডিফাইন করতে পারেন সেক্ষেত্রে আপনার হয়ে গোল বেসড এজেন্ট ওই গোলটা অ্যাচিভ করেই ছাড়বে এবং তার সাথে যদি আপনি একটা ক্লিয়ার গোল সেট করতে পারেন সেক্ষেত্রে সব থেকে বেস্ট অ্যান্সারটা বা বেস্ট কাজটা করতে পারবে। আর এটাই এখানে স্মার্ট এজেন্ট হিসেবে কাজ করবে। 4 নম্বর আপনারা দেখব ইউটিলিটি বেসড এজেন্ট। এখানে আসলে অনেকগুলো অপশন থাকে, ওই অপশনের উপর ভিত্তি করে ও একটা স্কোর প্রডিউস করে থাকে বা স্কোর দিয়ে থাকে এবং ওই স্কোর গুলো কম্পেয়ার করে সব থেকে কোনটা বেস্ট এবং ওই বেস্টটা খুঁজে বের করে এবং ওইটাকেই উইন হিসেবে গণ্য করে, তার সাথে সাথে ওইটাই এক্সিকিউট করে থাকে। যদি এইটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে ধরুন আপনি
বরিশাল থেকে ঢাকা যেতে চান। তো বরিশাল থেকে ঢাকা যাওয়ার অনেকগুলো রোড হইতে পারে। ধরুন আপনি হাইটেও যেতে পারেন, সাইকেলে যেতে পারেন, মোটরসাইকেলে যেতে পারেন, বাসে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, প্লেনে যেতে পারেন এবং আপনি লঞ্চেও যাইতে পারেন। তো ডিপেন্ডস করবে আপনার উপরে আপনি আসলে কোন মাধ্যমে যাবেন। যদি আপনার কাছে অনেক সময় থাকে যে আমি আস্তে 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 করে যাব, সেক্ষেত্রে আপনি হাইটে যেতে পারেন। বাট আপনার কাছে মনে হলো যে আমার কাছে অনেক টাকা আছে বাট আমার দ্রুত যাওয়া উচিত, সেক্ষেত্রে আপনি প্লেনে যেতে পারেন। কিন্তু আপনার এটাও মনে হতে পারে যে আজকে আমি অনেক ক্লান্ত, আমার আসলে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া উচিত, সেক্ষেত্রে আপনি লঞ্চে যেতে পারেন। এই যে আপনি অনেক ওইতে যাইতে পারেন, কখন আসলে কোন ওইতে যাবেন ডিপেন্ড করতেছে আপনার উপরে অথবা আপনার কন্ডিশনের উপরে, এবং ওইটার উপরে আপনার স্কোর দিয়ে থাকবে। আপনি কি দ্রুত যেতে চান, নাকি আস্তে আস্তে যেতে চান, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চান, তার উপরে এক একটা স্কোর প্রডিউস করে থাকবে। আর এই যে আপনার অনেকগুলো অপশন, এটা হলো কি অল অপশন, মানে অনেকগুলো অপশনের উপরে আপনার একটা স্কোর দিয়ে থাকবে আপনার গুরুত্বের উপরে। দেন আপনার একটা কম্পেয়ার করবে আপনার আসলে কোনটা করা উচিত বা কোন ওয়েতে যাওয়া উচিত, ওইখান থেকে আপনার বেস্ট স্কোর উইন হিসেবে কাজ করবে। হইতে পারে এটা সময়ের উপরে, আপনার কষ্টের উপরে, আপনার ঘুমিয়ে যাওয়ার উপরে। তো যেটা আপনার প্রয়োজন ওইটাকেই সে উইন হিসেবে বেছে নেবে এবং ওইটাকেই এক্সিকিউট করবে। যদি এই জিনিসটা আমরা আসলে একটা বিজনেসের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি, সেক্ষেত্রে সেক্ষেত্রে লাস্ট 10 ইউনিটস স্টকে রয়েছে। এখন ধরুন আপনার কাছে একটা ভিআইপি কাস্টমার এলো এবং আপনার কাছে একটা নর্মাল কাস্টমার এলো। তো ওইখানে আপনি কি করবেন, ওইখানে আপনি একটা ফুল প্রাইস অথবা প্রায়োরিটি শিপ তৈরি করবেন। তার সাথে সাথে যে নর্মাল কাস্টমার আছে তাকে 10% অফ দেবেন, স্ট্যান্ডার্ড শিপ তৈরি করবেন, যেখানে এআই ইউটি স্কোর দিয়ে ডিসিশন নিল এবং কারে আসলে প্রোডাক্টটা দেওয়া উচিত ওই জিনিসটা সে ক্যালকুলেট করলো। ইউটিলিটি বেসড এজেন্টের কিছু রিয়েল লাইফ এক্সাম্পলও রয়েছে, সেগুলো হলো উবার সার্চ প্রাইসিং, যেখানে ডিমান্ড, সাপ্লাই, টাইম, লোকেশন সব স্কোর প্রাইস সেট করবে, মানে আপনার গুরুত্ব অনুযায়ী আপনাকে ওখানে প্রায়োরিটি দিবে। ধরুন আপনি একটা জায়গায় গেলেন যেখানে গাড়ি কম, লোক অনেক পরিমাণে বেশি, সবাই গাড়িতে যাইতে চায়, তখন নিজে নিজে কি করবে, প্রাইস প্রাইস সেট করবে, মানে প্রাইস বাড়িয়ে দেবে যেন মানুষের ভিড় কমে যায় এবং যার গন্তব্য লোকেশন কাছে তার কাছে আগে যাবে। এই যে ডাইনামিক সিচুয়েশন, মানে পরিবর্তন সিচুয়েশনেও সে নিজে নিজে পরিবর্তন হইতেছে বা নিজে নিজে পরিবর্তন করতেছে বেস্ট স্কোর খুঁজে, ওটাই হলো ইউটিলিটি বেসড এজেন্ট। তার সাথে সাথে ফ্লাইট বুকিং এআই এবং আইসিইউ রিসোর্স অ্যালোকেশনও আমরা ইউটিলিটি বেসড এজেন্ট ব্যবহার করতে পারি। তার সাথে সাথে আমরা কিছু আমাদের রিয়েল লাইফের ইউজ কেসও আমরা দেখতে পারি, সেগুলো হলো ডাইনামিক প্রাইসিং, রিসোর্স অ্যালোকেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হসপিটাল বেড অ্যালোকেশনেও আমরা ইউটিলিটি বেসড এজেন্ট ব্যবহার করতে পারি। এই ইউটিলিটি বেসড এজেন্টও কিছু ড্রব্যাক রয়েছে বা লিমিটেশন রয়েছে, সেগুলো হলো ইউটিলিটি ফাংশন ডিজাইন কঠিন এবং এক্সপেক্টেড ট্রেড অফ হতে পারে, এবং তার সাথে সাথে কিছু ইথিক্যাল ইস্যুসও হতে পারে, যেখানে কাকে প্রায়োরিটি আমরা আগে দেব এটারও সমস্যা হতে পারে। যেমন আপনি ডাক্তার দেখাতে গেলেন, আপনি অনেক আগে থেকেই বসে আছেন, কিন্তু একজন নতুন করে পেশেন্ট আসলো যে ডাক্তারের কাছে ভিআইপি, ডাক্তার কি করলো, ডাক্তার আগে তাকেই ট্রিটমেন্ট করলো, আপনি অনেক আগে আসার পর আপনাকে করতেছে না, কারণ আপনাকে এখানে প্রায়োরিটি দেওয়া হইতেছে না, কিন্তু আপনাকে কিন্তু আগে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। তো এই ধরনের সমস্যা এখানে হতে পারে। একইভাবে এর কিছু ভালো দিকও রয়েছে, সেগুলো হলো বিজনেসে রিসোর্স অপটিমাইজেশন করতে আমাদের সুবিধা হয় এবং ইউটিলিটি বেসড এজেন্ট সেটাই করে যেটা তার কাছে সব থেকে বেস্ট মনে হয় এবং এটা করে থাকে অটোমেটিক্যালি ভাবে। এখন আমরা দেখব লার্নিং এজেন্ট সম্পর্কে। লার্নিং এজেন্ট হলো সব থেকে পাওয়ারফুল এজেন্ট, কারণ এই এজেন্টটি মানুষের মতো চিন্তা করতে পারে এবং মানুষের মতো নতুন নতুন জিনিস শিখতে পারে। একটা জিনিস চিন্তা করুন তো, এমন একটা এজেন্ট যে মানুষের মতো চিন্তা করতে পারে এবং মানুষের মতো শিখতে পারে এবং ওইটা কাজে লাগিয়ে পরবর্তীতে সব থেকে বেস্ট রেজাল্টই দিতে পারে। একবার ইমাজিন করুন তো। আর এটাই হলো লার্নিং এজেন্ট। এই জন্যই লার্নিং এজেন্টকে বলা হয় সব থেকে পাওয়ারফুল এজেন্ট। এই লার্নিং এজেন্টটি কিভাবে কাজ করে, এখানে ফার্স্টে টেক অ্যাকশন, মানে একটা অ্যাকশন বা কাজ করে থাকে, ওইখান থেকে মানুষের কাছ থেকে বা ইউজারের কাছ থেকে ফিডব্যাক নেয়, ওই ফিডব্যাকটি অ্যানালাইসিস করে এবং মডেলটি আপডেট করে। তার মানে কিছু জিনিস শিখতেছে এবং ওইখান থেকে নিজেকে আপডেট করতেছে। দেন এই সকল কিছু কাজে লাগিয়ে ও সব থেকে বেটার অ্যাকশনটি পরবর্তীতে নিয়ে থাকে, একদম মানুষের মতন করেই। খুবই ইন্টারেস্টিং না বিষয়টা? আমরাও চাইলে এই ধরনের এজেন্ট তৈরি করতে পারবো, কিন্তু তার আগে চলুন
কিছু এক্সাম্পল দেখি, যেমন সেলফ ড্রাইভিং কার। এটা হলো একটা পারফেক্ট এক্সাম্পল ফর লার্নিং এজেন্ট। এখানে ওয়েমো বা টেসলা এর সেলফ ড্রাইভিং এআই হলো লার্নিং এজেন্ট। এই লার্নিং এজেন্টটি প্রতিটি ট্রিপ থেকে শেখে এবং ওইটি অ্যাক্সিডেন্ট নিয়ার ইভেন্ট থেকে বেশি সতর্ক হয়। তার সাথে সাথে নতুন রোড টাইপ দেখলে অ্যাডাপ্ট করে, মানে নতুন কোনো জায়গায় যদি আপনি যান ওইটাকে সে কি করতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে এবং ওইখান থেকেও নতুন কিছু শেখে এবং এইটি কোনো রিপ্রোগ্রামিং ছাড়াই করতে পারে। জাস্ট ইমাজিন। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে স্পটিফাই ডিসকভার উইকলি, যেখানে লিসেন হিস্ট্রি থেকে টেস্ট শেখে। একইভাবে জিমেল স্মার্ট রিপ্লাই আপনার রাইটিং স্টাইল শেখে এবং অ্যামাজন রিকমেন্ডেশন যেখানে পারচেজ প্যাটার্ন শেখে। আমরা আসলে এগুলো কোথায় ব্যবহার করতে পারি বা ইউজ কেসেস কি হতে পারে, সেগুলো হলো আমরা এআই মার্কেটিং অপটিমাইজেশনে এআই লার্নিং এজেন্ট ব্যবহার করতে পারি। একইভাবে অ্যাডাপটিভ চ্যাটবট, ফ্রড ডিটেকশন, অটোনোমাস ভেহিকেলসে এও আমরা লার্নিং এজেন্ট ব্যবহার করতে পারি। এই লার্নিং এজেন্ট আসলে এত কিছু করতে পারে, তাহলে তো এর আসলে অনেক প্রয়োজনও থাকবে, তাই না? তাহলে এর আসলে কি কি প্রয়োজন আছে? এর আসলে লার্জ ডেটা সেট দরকার, কারণ অনেক তথ্য না থাকলে এ আসলে খুব ভালো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারে না। এবং এখানে ট্রেনিং টাইম বেশি লাগে, মানে এটা এখানে শিখতে বা এর শিখতে অনেক সময় লাগে। তার সাথে সাথে এ যদি একটা রং লার্নিং শেখে, সেক্ষেত্রে এ অনেক ডেঞ্জারাস হয়ে উঠতে পারে, কারণ যে ভুল জিনিসটাও শিখবে সেটাই পরবর্তীতে ইউজ করবে। আর একবার যদি ভুল কিছু শিখে ফেলে, সেক্ষেত্রে কিন্তু এর জন্য খুবই ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। যেমন সেলফ ড্রাইভিং কার একবার যদি ভুল কিছু শিখে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ও সবসময় ভুল সিদ্ধান্তই দিবে। আর এই এজেন্টটি টাইমের সাথে সাথে বেটার হয়, মানে যত টাইম দিতে থাকে এ আরো ভালো পারফরমেন্স করতে থাকে। এখানে ডেটা সমান সমান ফুয়েল, মানে এ যত ডেটা বেশি পাবে তত ভালোভাবে কাজ করতে পারবে। এবং তার সাথে সাথে ফিডব্যাক সমান সমান টিচার, মানে ফিডব্যাক থেকে নতুন নতুন কিছু শিখতে পারবে। তাহলে একবার চিন্তা করুন আমাদের জন্য লার্নিং এজেন্ট কতটা গুরুত্বপূর্ণ। আমরা তো সব ধরনের এজেন্টের টাইপে দেখলাম। এখন এর যদি আমরা ইভলিউশন লিডারের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আসলে সিম্পল থেকে লার্নিং এজেন্ট পর্যন্ত আমাদের কখন আসলে কোন এজেন্টটা তৈরি হয়েছে বা বানানো হয়েছে এবং কি জন্য আসলে বানানো হয়েছে, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে সিম্পল এজেন্টে কিছু বেসিক রুলস থাকে এবং লার্নিং এজেন্টে কমপ্লেক্স বিষয় থাকে। যখন আমাদের সিম্পল কিছু করার প্রয়োজন হয় তখন আমরা সিম্পল রিপ্লেস এজেন্ট ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের যদি জটিল কিছু করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লার্নিং এজেন্ট ব্যবহার করতে পারি। তাহলে কখন আমরা সিম্পল রিপ্লেস এজেন্ট ব্যবহার করব? যখন আমাদের ট্রাফিক লাইট বা স্মোক অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হবে, মানে আমাদের সিম্পল ইফ কন্ডিশনের মাধ্যমে যে কাজগুলো আমরা করতে পারি ওই কাজগুলো আমরা সিম্পল রিপ্লেস এজেন্টের মাধ্যমে করতে পারবো, যেখানে বেসিক আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আসে মডেল বেসড এজেন্ট, যেটা নেটফ্লিক্স, মেডিকেল এআই এবং সিরিতে ব্যবহার করা হয়ে থাকে। সাথে সাথে ইউটিউব রিকমেন্ডেশনেও মডেল বেসড এজেন্ট ব্যবহার করা হয়। তারপর যদি আমরা আসি গোল বেসড এজেন্টে, এটা গুগল ম্যাপ, টেসলা, অটোপাইলটে ব্যবহার হয়ে থাকে, কারণ এখানে একটা নির্দিষ্ট গোল সেট করা থাকে, ওই অনুযায়ী সে বা এজেন্টটি কাজ করে থাকে। তারপর যদি আসি ইউটিলিটি বেসড এজেন্টে, এটি উবার সার্চ অথবা আইসিইউ অ্যালোকেশনে ব্যবহার করা হয়, আমরা এগুলো অলরেডি দেখছি। আর ফাইনালি লার্নিং এজেন্ট, যেটা সব থেকে সেলফ ড্রাইভিং কার অথবা স্পটিফাই এআই এ সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে, কারণ এখানে নতুন নতুন জিনিস শিখতে পারে এবং ওইটা নিজের মতো করে কাজে লাগাতে পারে। এখানে বেসিক থেকে পাওয়ারফুল ক্যাপাসিটি আমাদের বৃদ্ধি পায়। এটা হলো আমাদের ইভলিউশন লেডার, যেখানে সিম্পল থেকে কমপ্লেক্স পর্যন্ত আমাদের এআই এজেন্ট হয়ে থাকে। এখন যদি আমরা এই এআই এজেন্ট গুলো একটা কমপ্লিট ই কমার্স এআই সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কখন কোন এজেন্টটি ব্যবহার করব এটা আমাদের জন্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি ভুল জায়গায় ভুল এজেন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কস্ট বাড়বে, আমাদের টাইম বাড়বে, আমাদের টোটাল প্রসেসটা আরো জটিল হয়ে যাবে। তাই আমাদের বুঝতে হবে আমাদের টোটাল একটা ই কমার্স সিস্টেমে কখন আমরা কোন এজেন্ট ব্যবহার করব। তাহলে চলুন বুঝি। ফার্স্টে যদি আমরা দেখার চেষ্টা করি
এপিকিউ বটে। আমরা এপিকিউ বটে যেখানে ডেলিভারি কতদিন অটো রিপ্লাই হবে, যে 24/7 ইনস্ট্যান্ট রেসপন্স, সেখানে আমরা সিম্পল রিপ্লেস এজেন্ট ব্যবহার করতে পারি। কারণ এখানে ইফ কন্ডিশনে যেটা বলা থাকবে তার উপর ভিত্তি করেই আমাদের অ্যান্সার দেবে, মানে আগে থেকে আমাদের যেটা বলা থাকবে ওইটাই শুধু অ্যান্সার দেবে। তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যায় এবং এখানে সিম্পল রিপ্লেস এজেন্ট ব্যবহার করা যেখানে কোনো মেমোরির প্রয়োজন হয় না। এরপরে যদি আমাদের রিকমেন্ডেশন ইঞ্জিনের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের ইউজার ব্রাউজ পারচেজ বা হিস্টোরি দেখে প্রোডাক্ট সাজেস্ট করবে। এখানে কাস্টমারের পাস্ট হিস্টোরি দেখে কাস্টমারের জন্য কোনটা বেস্ট এবং কাস্টমারের নাম, কাস্টমার সকল ডিটেলস সবকিছুর উপর বেস করে সে প্রোডাক্ট সাজেস্ট করবে যেন কাস্টমারের জন্য সব থেকে বেস্ট ওইটা হয়। এখানে আগের হিস্টোরি চেক করা লাগতেছে, তার মানে একটা মেমোরির প্রয়োজন হইতেছে। আর আমরা জানি যেখানে মেমোরি থাকে ওইটাকে বলা হয় কি মডেল বেসড এজেন্ট। এরপরে যদি আমাদের বিজনেসে সেলস অটোমেশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের মান্থলি টার্গেট হিট করার প্রয়োজন হয়, লিড নার্চার করার প্রয়োজন হয় এবং ফলো আপ এবং ডিসকাউন্ট ট্রিগারের প্রয়োজন হয়। মানে এখানে আমাদের একটা গোল সেট করা থাকে এবং এই গোল অনুযায়ী আমরা কি করি, আমাদের লক্ষ্য পূরণ করার জন্য যা যা করা উচিত ওইগুলো আমরা করে থাকি। এবং এই কাজটা কি করতে পারে, এই কাজটাই করতে পারে আমাদের গোল বেসড এজেন্ট। তাই সেলস অপটিমাইজেশন করার জন্য আমরা গোল বেসড এজেন্ট ব্যবহার করব। এবং তার সাথে সাথে আমাদের বিজনেসে যদি ডাইনামিক প্রাইসিং করার প্রয়োজন হয় এবং সেখানে স্টক লেভেল, ডিমান্ড, কাস্টমার ভ্যালু দেখে রিয়েল টাইম প্রাইস সেট করে, মানে কাস্টমারের চাহিদা যদি বেড়ে যায় অথবা কাস্টমারের রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয় তখনও বেস্ট রেজাল্ট খুঁজে বের করে অনেকগুলো অপশন থেকে এবং ওইটা এক্সিকিউশন করে বা ওইটাই আউটপুট হিসেবে আমাদেরকে দেয়। আর এখানে ব্যবহার করা হয় ইউটিলিটি বেসড এজেন্ট, যেখানে অনেকগুলো অপশন থেকে একটা বেস্ট অপশন খুঁজে বের করে। একইভাবে আমাদের যদি ক্যাম্পেইন অপটিমাইজার ব্যবহার করার প্রয়োজন হয়, যেখানে ইমেল এবি টেস্ট রেজাল্ট শেখে এবং নেক্সট ক্যাম্পেইন অটো ইমপ্রুভ করে, মানে নিজে নিজে শিখতে পারে এবং নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারে, সেক্ষেত্রে আমরা লার্নিং এজেন্ট ব্যবহার করব। কারণ ও নিজে নিজে নিজেকে পরিবর্তন করতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে। তার মানে আমাদের বিজনেসের ক্ষেত্রে কখন কোন এজেন্টটা প্রয়োজন হয় আমাদের কাজের উপর ভিত্তি করে আমরা আমাদের এজেন্ট সিলেক্ট করতে পারবো। আমরা তো দেখলাম সব ধরনের এজেন্ট। এই এজেন্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা আসলে কিছু কমন মিস্টেক করে থাকি। সেগুলো হলো আমরা শুরুতে লার্নিং এজেন্ট বানাতে চাই, যেটা সব থেকে টাফ, আর ওই টাফ কাজটা আমরা আগে করতে চাই, কিন্তু এটা আসলে খুবই ভুল কাজ। আমাদের ফার্স্টে শুরু করা উচিত সিম্পল রিফ্লেক্স এজেন্ট দিয়ে, কারণ এটা আমাদের জন্য তৈরি করা সহজ এবং এখানে কোনো ডেটা নেই, এক্সপিরিয়েন্স নেই এবং এই কাজটা আমরা খুবই সহজে করতে পারি। তাই আমরা জটিল এজেন্ট দিয়ে শুরু না করে আমরা সহজ এজেন্ট তৈরি করব, দেন আমরা আস্তে আস্তে কঠিন এজেন্ট তৈরি করতে যাব। একইভাবে সিম্পল প্রবলেমে ওভার ইঞ্জিনিয়ার করা, মানে আপনার একটা এপিকিউ বট দরকার যেখানে শুধুমাত্র একটা কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। এখানে আপনি সিম্পল একটা এজেন্ট করলেই হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আপনি না করলে সেখানে আপনি চ্যাটজিপিটি 4 অথবা ভেক্টর ডেটাবেস ব্যবহার করলেন, যেটা কোনো প্রয়োজনই নাই, যার জন্য আপনার কি হলো, যার জন্য কস্ট বাড়লো এবং প্রসেসটা আরো জটিল হয়ে গেল। তাই এই কাজটা না করে যখন আপনার সিম্পল এজেন্ট দরকার আপনি তখন সিম্পল এজেন্টই তৈরি করুন। একইভাবে টুলসে ফোকাস, এজেন্ট লজিকে না। এখানে আপনি ল্যানচেন, অটোজেন শিখলে এজেন্ট হয় না, ডিসিশন স্ট্রাকচার বুঝতে হবে। টুলস ইজ ভেহিকেল, লজিক ইজ ডেস্টিনেশন। তার মানে আপনার টুলসের লজিক শিখতে হবে, এজেন্টের লজিক না। আর সব থেকে যেটা কমন আমরা ভুল করে থাকি সেটা হলো সেলফ ড্রাইভিং কারের মতো শর্টকাট নেওয়া। আমাদের জীবনে আমরা সেলফ ড্রাইভিং কারের মতো শর্টকাট নেই, মানে আমরা খুব তাড়াতাড়ি কোনো কিছু শিখতে চাই, কিন্তু এটা আসলে করলে হবে না। খুব তাড়াতাড়ি আসলে কোনো কিছু শেখা যায় না, আমাদের শিখতে সময় লাগে। তাই আমরা সেলফ ড্রাইভিং কারের মতো শর্টকাট নেব না, আমরা ছোট থেকেই বা বিগিনার থেকেই পুরো পর্যন্ত বা অ্যাডভান্স পর্যন্ত যাব। এখানে যদি আপনি খেয়াল করেন টেসলা কিন্তু সিম্পল বা ছোট থেকে শুরু করছে, আস্তে আস্তে টেসলা এই পর্যন্ত পৌঁছেছে। তাই আমরাও আস্তে আস্তে আমাদের জার্নিকে এগিয়ে নিয়ে যাব। তাই এই কমন মিস্টেক গুলো করা যাবে না। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এআই এজেন্ট বিল্ডিং মানেই শুধু এলএলএম কানেক্ট করা না, মানে আপনি শুধু এলএলএম কানেক্ট করলেন তাহলে আপনার এআই এজেন্ট বিল্ডিং হয়ে গেল না। আপনাকে এখানে লজিক ডিজাইন করতে হবে, যেখানে এজেন্ট কিভাবে ডিসাইড করবে এই জিনিসটা আপনাকে
বলে দিতে হবে। একইভাবে গোল অ্যালাইনমেন্ট, যেখানে বিজনেস গোলের সাথে ম্যাচ আছে কিনা সেই জিনিসটা আপনাকে চেক করতে হবে। এবং অপটিমাইজেশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সময়ের সাথে ইমপ্রুভ, মানে নিজেকে সময়ের সাথে ইমপ্রুভ করতে হবে। তার সাথে সাথে আপনার এজেন্টকেও সময়ের সাথে ইমপ্রুভ করতে হবে। এবং যদি এগুলো আপনি কিছু রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কম্পেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি ফার্স্টে ট্রাফিক এজেন্ট বানাতে পারেন এবং দেন নেটফ্লিক্স, দেন সেলফ ড্রাইভিং কার তৈরি করতে পারেন। তাহলে আপনার টোটাল রোডম্যাপ কি হবে? টোটাল রোডম্যাপ হবে, আপনি ফার্স্টে নেটফ্লিক্স এজেন্ট দিয়ে শুরু করুন, দেন মডেল বেসড যোগ করুন, তার সাথে একটা গোল ডিফাইন করে দিন যেন এআই এজেন্ট ওই গোলটা অ্যাচিভ করতে পারে। তার সাথে সাথে ইউটিলিটি স্কোর তৈরি করুন যেন ওইখান থেকেও বেস্ট চয়েসটা বা বেস্ট রেজাল্টটা দিতে পারে। আর ফাইনালি আপনি লার্নিং লুপ তৈরি করুন বা অ্যাড করুন। আপনি যদি এই টোটাল পাথটা ফলো করেন, সেক্ষেত্রে আপনি সব থেকে বেস্ট ফলাফলটা পাবেন। তাই আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি এখন সিম্পল এজেন্ট দ্বারা শুরু করবেন নাকি ফার্স্টেই লার্নিং এজেন্ট তৈরি করা শুরু করবেন। সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ সকলকে।